বিজিতকে তুলে আনতে গেলে তটিনীকে শুট করতে যায় নিশা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে তটিনী নার্সের থেকে একটি নার্সিং ড্রেস নিয়ে হসপিটাল থেকে বেরোতে চায়। তখন নার্স বারবার বলতে থাকে, এভাবে বেরোনো ঠিক হবে না, আপনার শরীরে অনেকটা ইনজুরি আছে, আপনি এভাবে বেরোলে আপনার রিস্ক হতে পারে। তখন তটিনী নার্সকে বলতে থাকে, প্লিজ আমাকে একটু সাহায্য করুন, একজন মায়ের আর্তনাদ বুঝবেন না আপনি? তখন দেখা যায় নার্স বলতে থাকে, যদি কোনো সমস্যা হয় তবে তো ডক্টররা আমাকেই দোষী বলবে। তখন তটিনী বলতে থাকে, সবটা আমি দেখে নেব, কিচ্ছু হবে না আপনার, সবকিছু আমি সামলে নেব, আপনি শুধু আমাকে একটু হেল্প করুন, এইটুকুই। তখন দেখা যায় নার্স রাজি হয়ে যায় আর তটিনীকে একটু ড্রেস দিলে তটিনী ড্রেস পরে সেখান থেকে বেরোতে থাকে। এরপরে তটিনীকে বেরোতে দেখে ফেলে শিবপ্রসাদ। শিবপ্রসাদ তটিনীকে দেখেই অবাক হয়ে যায়। তটিনীর অবস্থা দেখে তটিনীর এরকম অবস্থায় বেরোনো দেখে অবাক হয়ে যায় শিবপ্রসাদ। শিবপ্রসাদ বলতে থাকে, তটিনী এভাবে বেরোচ্ছে, ওর যদি কোনো ক্ষতি হয়, এভাবে বেরোনোটা কি ওর ঠিক হচ্ছে? কিন্তু ও কেন যাচ্ছে, কোথায় যাচ্ছে, আমাকে জানতেই হবে। ওর কাছে কি লাট্টুপিকুর কোনো খবর এসছে? তখন দেখা যায় শিবপ্রসাদ বলরামকে ফোন করে বলতে থাকে, বলরাম তুই কোথায়? তখন বলরাম বলতে থাকে, কেন ফিশ ফ্রাই খাচ্ছি একটু। তখন শিবপ্রসাদ বলতে থাকে, তুই তটিনীকে ফলো কর। তখন তটিনীর কথা শুনে বলরাম বলতে থাকে, তটিনীকে ফলো করবো মানে? তটিনী কোথায়? তখন শিবপ্রসাদ বলতে থাকে, একটু একটু আগে তটিনী এখান থেকে বেরিয়ে গেল, নার্সের ড্রেস পরে তটিনী এখান থেকে বেরোচ্ছে, দেখ ও কোথায় যাচ্ছে, কি করছে, সবটা ডিটেলসে খবর নে আর আমাকে জানা। তখন শিবপ্রসাদ বলতে থাকে, ঠিক আছে বস। আর তটিনী এসে পড়েছে, সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে তটিনীকে মনে হয় তোলার জন্য। তখন শিবপ্রসাদ বলতে থাকে, গাড়িটাকে ফলো কর আর আমি সময় মতো চলে আসছি। তখন শিবপ্রসাদের কথা শুনে বলরাম বলতে থাকে, ঠিক আছে, আমি ফলো করছি, তুই চলে আয়। এরপরে শিবপ্রসাদের কথা শুনে বলরাম টটিনিকে ফলো করতে শুরু করে। এরপরে টটিনির পিছু করতে থাকলে টটিনি তার ডিপার্টমেন্টে এসে পৌঁছায়। এরপরে বলরাম শিবপ্রসাদকে ফোন করে বলতে থাকে, ও একটি ডিপার্টমেন্টে এসেছে, বুঝতে পারছি না এটা কোথায়, এটা এটা কার ডিপার্টমেন্ট, মনে হচ্ছে এটাতেই টটিনি আছে, হয়তো বা র্যাকেট কিংবা ডিপার্টমেন্ট, কিন্তু কি এটা সেটা বুঝতে পারছি না। তখন শিবপ্রসাদ বলতে থাকে, লোকেশনটা পাঠিয়ে দিয়ে আমি চলে আসছি। এরপরে বলরাম লোকেশন পাঠিয়ে দিলে শিবপ্রসাদ বাইক নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে দেখা যায় টোটেনি টোটেনি দুলতে দুলতে ভিতরে চলে যায় আর সেখানে গিয়ে নিশাকে বলতে থাকে, নিশা, বিজিত কোথায়? তখন নিশা বলতে থাকে, কেন, তুমি হঠাৎ এখানে, এই অবস্থায় তুমি এখানে কেন এসেছো? তখন দেখা যায় টোটিনি বলতে থাকে, বিজিতকে আমার প্রয়োজন। তখন তখন সবাই বারণ করলে তখন টোটিনি সবার বিরুদ্ধে গিয়ে বিজিতকে তুলে নিয়ে সেখান থেকে যেতে চায়। ঠিক তখনই তটিনীর পুরো টিম অবাক হয়ে যায় আর বলতে থাকে, তটিনী, তুমি এভাবে সবার সঙ্গে বেইমানি করতে পারো না, তুমি ওকে নিয়ে যেতে পারো না। তখন তটিনী বলতে থাকে, আমার সবকিছুর আগে আমার বাচ্চারা, আমার বাচ্চাদের আমাকে বাঁচাতেই হবে, তা না হলে আমার বাচ্চাদের মেরে ফেলবে, বিজিতকে যদি আমি ওদের হাতে তুলে না দিই তবে আমার বাচ্চাদের ওরা মেরে ফেলবে। এরপরে দেখা যায় এই কথাটা শুনে অবাক হয়ে যায় পুরো টিম বলতে থাকে, তুমি তোমার ব্যক্তিগত জীবনের জন্য আমাদের আমাদের এই ডিপার্টমেন্টের সঙ্গে বেইমানি করবে? তো তুমি এটা কিছুতেই করতে পারো না, তোমার এটা করার কোনো রাইট নেই, তুমি তুমি আমাদের ডিপার্টমেন্টের সঙ্গে এভাবে বেইমানি করতে পারো না তটিনী, এই জন্য তোমাকে শুট করতে আমরা বাধ্য হব। তখন তটিনী বলতে থাকে, আমার কিছু করার নেই, আমাকে আমাকে এটা করতেই হবে, প্লিজ তোমরা আমাকে আমাকে ভুল বুঝো না, আমি আমি সবটা সামলে নেব, আমি আবার সবকিছু ঠিকঠাক করে দেব। তখন দেখা যায় নিশা বলতে থাকে, তটিনী, তুমি কিন্তু ভুল করছো, ওকে যদি একবার বের করে দাও তবে ও দেশের বাইরে চলে যাবে, তবে ওকে আর কিছুতেই ধরা যাবে না। তখন তটিনী বলতে থাকে, সবকিছু আমি আমি সামলে নেব, তোমরা এতটা চিন্তা করো না, শুধু ওকে আমাকে নিয়ে যেতে দাও। তখন বিজিত মনে মনে বলতে থাকে, আমি জানি তটিনী গাঙ্গুলি, তুমি আমাকে বেশি দূর নিতে পারবে না, তুমি আমাকে নিয়ে যাওয়ার আগে তুমি নিজেই নিজেই পড়ে যাবে আর তোমাকে ওখানেই আমি শুট করে দিয়ে সেখান থেকে পালিয়ে যাব। তোমার যা অবস্থা, তোমার শারীরিক অবস্থা দেখে মনে হচ্ছে তোমার পক্ষে কিছুতেই আমাকে আটকে রাখা সম্ভব হবে না। তখন দেখা যায় নিশাকে অন্য লোকেরা বলতে থাকে, নিশা, শুট করো,
ওকে ওকে নিয়ে যেতে দিও না, শুট করো তুমি। আমাদের ডিপার্টমেন্টের একটি অফিসার মরে গেলে আমাদের কিছু যায় আসবে না, কিন্তু একটা ক্রিমিনালকে যদি বের করে দেয় তবে আমাদের সবার সামনে, সবার কাছে, অফিসার বড় বড় স্যারের সঙ্গে সবার সামনে আমাদের দাঁড়াতে হবে, সবার সামনে জবাবদিহি করতে হবে, আর সেটা আমরা করতে পারবো না। তাই তাই তুমি শুট করো। তখন নিশা বলতে থাকে, কি বলছেন এসব, শুট করব? তখন তখন দেখা যায় ওরা বলতে থাকে, হ্যাঁ শুট করো, শুট করো বলছি। এরপরে এরপরে নিশা তটিনীর দিকে বন্দুক তাক করলে তখন তটিনী বলতে থাকে, তোমরা এটা করতে পারবে? আমি তোমাদের সঙ্গে কাজ করি, আমি তোমাদের সঙ্গে আছি, তারপরে তোমরা এইটুকুর জন্য আমাকে আমাকে শুট করবে? তবে করো, যদি শুট করে তোমরা ভালো ভালো থাকো, তোমরা নিজেরা নিজেরা বেঁচে যাও, তবে আমাকে শুট করে দাও, সমস্যা নেই। তখন আড়াল থেকে সবকিছু দেখতে থাকে শিবপ্রসাদ। শিবপ্রসাদ বলতে থাকে, এরা এসব কি বলছে, কিসের ডিপার্টমেন্ট, কিসের কিসের ওপর মহল, আমি তো বুঝতে পারছি না। তখন বলরাম বলতে থাকে, তোর বউ মনে হচ্ছে কোনো ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত, ও কোনো র্যাকেটে নেই। তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, কিন্তু ডিপার্টমেন্টে থাকলে সবার সামনে, সবার আড়ালে থাকছে কেন, সবার সামনে আসছে না কেন? তখন শিবপ্রসাদ বলতে থাকে, তুই যেমন সবার সামনে আসিস না, ঠিক তেমন তোর বউও। তখন দেখা যায় বলরামের কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, আমি বাদে তো আমার টিমের সবাই সামনে আসে, কিন্তু কিন্তু ওদের টিমে তো কেউ সামনে আসে না, সবাই এভাবে লুকিয়ে লুকিয়ে থাকে কেন? আমাকে এই এই রহস্য উদ্ঘাটন করতেই হবে। তখন শিবপ্রসাদের কথা শুনে বলরাম বলতে থাকে, সবকিছু হবে, আগে তটিনীকে এখান থেকে উদ্ধার কর, তটিনীকে বাঁচিয়ে নে। আর আর যেভাবেই হোক বিজিতকে ওদের হাত থেকে আমাদের আমাদের হাতের নাগালে আনতে হবে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, এটা তো অবশ্যই করতে হবে। এরপরে দেখা যায় নিশা কিছুতেই শুট করতে পারে না, তখন তটিনী বিজিতকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে নিশা ও সবাই বলতে থাকে, তটিনী, তুমি কিন্তু ওকে ছাড়তে পারো না, এটা কিন্তু আমাদের আমাদের ডিপার্টমেন্টের সঙ্গে বেইমানি করা হবে, এই কথাটা মাথায় রেখো। এই কথাটা মাথায় রেখে যা করার করো, বুঝতে পেরেছো? তখন তটিনী বলতে থাকে, আমার সবকিছু মাথায় আছে, আমি আমার ডিপার্টমেন্টের সঙ্গে কিছুতেই বেইমানি করব না, আমি বিজিতকে আবার ফিরিয়ে আনবো, আমি ওকে কিছুতেই পালাতে দেব না। এরপরে দেখা যায় তটিনী সেখান থেকে বেরিয়ে একটি ফাঁকা জায়গায় নিয়ে এলে তখন বিজিতের মাথায় রিভলভার ধরা অবস্থায় তটিনীর মাথাটা ঘুরে উঠলে তটিনী মাটিতে লুটিয়ে পড়ে। এটা দেখে বিজিত বলতে থাকে, আমি আমি আগে থেকেই জানতাম যে তোমার কিছু একটা হবে, তুমি কিছুতেই আমাকে আটকাতে পারবে না। তটিনী গাঙ্গুলি, এখন তোমাকে আমি শেষ করে দেব, তুমি আমাকে আটকে রাখবে কিছুতেই পারবে না। এবার তুমি তুমি মৃত্যু সজ্জায় সজ্জিত হও, আর আমি তোমাকে এখানে এখানে শেষ করে দিয়ে চলে যাব। এরপরে দেখা যায় আড়াল থেকে সবকিছু দেখতে থাকে শিবপ্রসাদ। যখনই যখনই বিজিত তটিনীকে শুট করতে যাবে ঠিক তখনই এই শিবপ্রসাদ তো বিজিতের হাতে শুট করে দেয়। এরপরে বিজিত চিৎকার করতে থাকে আর বলতে থাকে, কে, আড়ালে আছো কেন, সামনে এসো। এরপরে শিবপ্রসাদ ও তার টিম পুরো পুরো সবাই মিলে বিজিতকে ধরে নেয় আর বলতে থাকে, কি ভেবেছিস তুই, তুই এভাবে এভাবে পালাতে পারবি? কিছুতেই নয়, তোকে তোকে একজন ছাড়বে আরেকজন ধরবে, আরেকজন ছাড়বে আরেকজন ধরবে, কিন্তু তোর কোনো রেহাই নেই, কোনো মাফিয়াদের কোনো রেহাই নেই, বুঝতে পেরেছিস? এরপরে দেখা যায় বিজিত বলতে থাকে, তোমরা এখানে? তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমাদের কাজই তো এটা, আমাদের কাজ হচ্ছে ক্রিমিনালদের ধরে শাস্তি দেওয়া, এর বাইরে তো আমাদের কোনো কাজ নেই। তখন শিবপ্রসাদের কথা শুনে বিজিত বলতে থাকে, তোমরা কিছুতেই আমাকে আটকে রাখতে পারবে না, আমি অবশ্যই এখান থেকে বেরোবো, আমি এখান থেকে বেরিয়ে যাব, তোমরা কিছুতেই আমাকে আটকে রাখতে পারবে না, বুঝতে পেরেছো? তখন শিবপ্রসাদ বলতে থাকে, তোকে আটকে রাখতে পারি কি পারি না সেটা পরে দেখা যাবে, কিন্তু এখন আপাতত তুই আমাদের হেফাজতে থাকবি। আর তোর এত বড় সাহস, তুই আমার ওয়াইফকে শুট করতে যাস, এর জন্য তো তোকে আলাদাভাবে আলাদাভাবে মিষ্টি দেবো আমি। তখন দেখা যায় বিজিত বলতে থাকে, তোমার বউকে তুমি খুব ভালো করে জানো? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, সেটা আমার জানার প্রয়োজন নেই, সেটা আমি সময় মতো জেনে নেব, তোর মুখ থেকে শুনতে চাইনি। তখন দেখা যায় বিজিত বলতে থাকে, কেন, শোনো আগে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, কে, বল। তখন দেখা যায় বিজিত বলতে থাকে, না থাক, তুমি তুমি নিজেই খুঁজে বের করো তোমার বউ আসলে কে, তোমার বউয়ের পরিচয়টা কি। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আচ্ছা তো ওকে বলতে হবে না, আমি সবটা জেনে নেব, কিন্তু এখন তুই আমাদের ডিপার্টমেন্টে চল, সেখানে গিয়ে তোকে একটু আরাম ধোলাই দিই আর তোর মুখ থেকে কথা বের করার চেষ্টা করি। এরপরে দেখা যায় মায়াকে বলতে থাকে, মায়া, তটিনীকে হসপিটালে পাঠিয়ে দাও, তটিনীকে হসপিটালে শিফট করে দাও। তখন দেখা যায় মায়া বলতে থাকে, ঠিক আছে বস, আমি ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি, আর তোমরাও ওকে নিয়ে চলে যাও। এরপরে দেখা যায় মায়া তটিনীকে নিয়ে গাড়িতে করে হসপিটালে চলে আসলে তখন নার্স অবাক হয়ে যায় আর বলতে থাকে, বিশ্বাস করুন,
আমার এখানে কোনো দোষ নেই। উনি আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল, ওনার বাচ্চাদের দোহাই দিয়েছিল। এজন্য আমি কিছু বলতে পারিনি। আমি মানা করতে পারিনি। আমি ওনাকে অনেক বুঝিয়েছি যে আপনার এভাবে যাওয়াটা ঠিক হবে না। এভাবে গেলে আপনার শরীরে রিস্ক আছে। আপনার পুরো শরীরটা ইনজুরিতে ভরা। আপনি এভাবে গেলে ডক্টররা আমাকে দোষারোপ করবে। কিন্তু উনি অনেক কাকুতি মিনতি করেছিল, যার জন্য আমি ওনাকে ছাড়তে বাধ্য হয়েছি। বিশ্বাস করুন, এতে আমার কোনো দোষ নেই। আমি ওনাকে অনেক বুঝিয়েছি যে এভাবে যাবেন না। আপনার কোনো কোনো যদি আবার কোনো বিপদ হয় তবে কি হবে? আপনার পুরো শরীরটাই মাল্টিপল ইনজুরিতে ভরা। আরো যদি ইনজুরি নিয়ে আসেন তবে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাবে। আপনার জীবন রিস্কে পড়ে যাবে। তখন উনি কিছু শুনে না শুনে আমাকে হাতজোড় করছিল। এইজন্য আমি ওনাকে বের করে দিতে বাধ্য হয়েছি। তখন মায়া বলতে থাকে, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ডক্টরকে দেখাও, ডক্টর ডাকো আর ওর ওর ট্রিটমেন্ট করা শুরু করো। ওর অবস্থা কিন্তু মোটেও ভালো নয়। ও আবার সেন্সলেস হয়ে পড়েছে।